হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ক্যালকুলাস 2। এই ক্যালকুলাস 2 এর খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কতিপয় চলকের ফাংশন, অর্থাৎ 3-এর এ। তোমাদের বইয়ের 3-এর এ নাম্বার অধ্যায়। তো ভাইয়া, এই অধ্যায়ে আমরা প্রথমে জানবো যে লিমিটের অস্তিত্ব আছে কিনা। কয়েকটা টপিক আছে, আমি একটু টপিকগুলো আলোচনা করে দেখো। আমাদের টপিক আছে এখানে, টোটাল 8টা টপিকস আছে এখানে। তো 8টা টপিকসের মধ্য থেকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো 4টা। কয়টা টপিক? গুরুত্বপূর্ণ টপিক হলো 4টা। আর বাকি যে 4টা টপিকস আছে এই টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, বা আমাদের এগুলার ম্যাথ খুব কম আসে, বা ম্যাথ নাই বললেই চলে, ঠিক আছে। তবুও আমরা তবুও আমরা বেশি বোঝার সুবিধার্থে কিছু একটু আলোচনা করব, যেন তোমরা বুঝতে পারো, যেন পরবর্তীতে আমার জন্য কাজে লাগে। আর আমরা অবশ্যই ভাইয়া এই অধ্যায়ে যে ম্যাথ প্রবলেমগুলো সলভ করবো সবই টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করব। তোমরা যদি অনার্সে টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ না করো, যদি না করে যাও, তাহলে কিন্তু পরীক্ষার হলে যায় সবগুলো এলোমেলো হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। ওকে, তো আমাদের খুবই খুবই দরকার হলো টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করা, যেন একটা টাইপ করলে অসংখ্য আমরা ম্যাথ প্রবলেম সলভ করতে পারি। তো এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। তোমরা অবশ্যই ক্লাসটা নোট করবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে। তো দেখো ভাইয়া, আমাদের টপিকস হলো কি আছে। প্রথমে আছে একাধিক চলকের ফাংশন। একাধিক চলকের ফাংশন, এইটা আমরা প্রথমে করব। তারপর আমরা 2 নম্বর 3 নম্বর করব। সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস হলো এই যে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার আর 8 নাম্বার। এই যে 4টা টপিকস আছে, এই 4টা টপিকস আমাদের জন্য খুবই 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 মানে 1000% ইম্পর্টেন্ট। 1000% ইম্পর্টেন্ট, মানে ব্যাপারটা বুঝো আগে। এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। তুমি যদি এই টপিকসগুলো না পারো, তাহলে পরের যে 3 বি আছে, থ্রির আরো যে অধ্যায়গুলো আছে, তোমরা সেগুলো পারবে না, কখনোই পারবে না। ওকে, তো আমি এটা বেসিক ধারণা তোমাদের দেওয়ার জন্য আমি একটু কিছু বলে নেই, তারপর আমরা ওটা চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমাদের দেখো ভাইয়া, প্রথমে আছে একাধিক চলকের ফাংশন। আমরা যখন একটা চলকের ফাংশন বলতে কি বুঝি, আমাদের যখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x+4, এরকম যখন আমরা এটাকে আমরা ফাংশন বলি, কারণ এফ অফ এক্স আছে। এফ অফ এক্স মানে ফাংশন। ফাংশন বলতে বোঝায় এখানে আমরা মান ইনপুট দিতে পারবো। যেমন তুমি এখানে এক্স এর পরিবর্তে যদি এরকম বসাও যে এফ অফ 2 বসাও, তাহলে যেখানে যেখানে এক্স আছে তুমি সেখানে তোমাকে 2 বসাইতে হবে। 2² + 2 × 2 + 4, তাহলে এটা একটা ফাংশন ভাইয়া। ফাংশন বলতে তুমি একটা মেশিন কল্পনা করতে পারো। মেশিনের মধ্যে তুমি ইনপুট দিলা, তুমি একটা আউটপুট পাবে। সেম জিনিস এখানে তুমি একটা মেশিন কল্পনা করতে পারো। এই মেশিনের মধ্যে তুমি 2 ইনপুট দিছো, এখানে একটা মান বের হবে, আউটপুট ক্যালকুলেশন করলে একটা মান পাবে। সেম ভাবে এটা কয়টা চলক আছে এখানে? একটা চলক, শুধুমাত্র এক্স আছে। যখন ভাইয়া আমাদের এফ অফ এক্স ওয়াই যখন একটা চলে আসবে ফাংশন, তখন এটার কেমন হবে? যেমন x² + y² + 2xy + 3 এরকম চলে আসবে। তাহলে এখানে ভাইয়া আমার চলক কয়টা আছে ভাইয়া? এক্সও আছে, ওয়াইও আছে। তাহলে এক্স এর মান ইনপুট দিতে হবে, ওয়াই এর মানও ইনপুট দিতে হবে। তার মানে তুমি একটা জিনিস কল্পনা করো, একটা মেশিনের দুইটা মুখ বা দুইটা ইনপুট দেওয়ার জায়গা আছে, যেখানে যেমন তোমরা হলো ওই যে ইট ইট বালি, মানে ইট গাঁথার জন্য বালি এবং সিমেন্ট একসঙ্গে দেয় না, সেম ভাবে কল্পনা করো যে সিমেন্ট এবং বালি একসঙ্গে দিয়ে আমাদের মিক্সড করা আছে। এইরকম মেশিন যদি থাকে, সেখানে আমরা দুইটা দিলে একটা জিনিস পাই। সেখান থেকে আমরা যে তরল বা যেই মশলাটা পাই, সেটা আমরা ইট গাতি মানে গাতাগাতি করি আর কি। বুঝতে পারছো? সেম ভাবে এখানে এক্স এর মানও তোমাকে ইনপুট দিতে হবে, ওয়াই এর মানও তোমাকে এখানে ইনপুট দিতে হবে। একসঙ্গে ইনপুট দিবা তুমি। তাহলে ধরে নাও তুমি এফ এর মান 2 দিছো, ওয়াই এর মান মানে এক্স এর মান 2 দিছো, ওয়াই এর মান 3 দিছো। তার মানে এখানে তোমার এক্স এর যেখানে আছে 2² করবে, 3² করবে, 2 × 2 × 3 করবে, +3 করবে, যে মানটা বের হবে সেটাই তোমার কি? দুই চলকের ফাংশন। এখানে একাধিক চলকও থাকতে পারে। এখন কথা হলো ভাই, একাধিক চলক থাকলে কেমন হবে? একাধিক চলক থাকলে এরকম হবে যে x1 x2 x3 xn সংখ্যক থাকতে পারে। এরকম যদি থাকে, তাহলে এইদিকে কেমন থাকবে? এইদিকে সামথিং এক্স এন সংখ্যকটা এরকম স্কয়ার হোক, ঘন হোক, বর্গ হোক, যা হোক হোক, কিন্তু এরকম থাকবে আর কি। তাহলে আমাদের আশা করা যায় একাধিক চলক বা একের অধিক চলকের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আমাদের সর্বোচ্চ 2টা 3টা হলেই হয়ে যায়, সর্বোচ্চ 2টা 3টা হলেই হয়ে যায়। যেমন আমরা এটা বলতে পারি যে ইউ ইজ ইকুয়াল টু 1/x² + y² + z²। এটা ভাইয়া কয় চলকের ফাংশন? এটা হলো আমাদের 3 চলকের ফাংশন।
তাহলে আমাদের এই একাধিক চলকের ফাংশন বলতে আমরা যা যা বুঝি সব কিন্তু আমরা ক্লিয়ার করলাম। আমাদের এখন এই বেসিক দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। দেখো তারপর আমাদের আছে একাধিক চলকের ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করবে। আমি ধরলাম ভাইয়া এটা একটা আমাদের ফাংশন, এটাকে এই ফাংশনটাকে আমি ধরে নিলাম, ঠিক আছে। ডোমেন রেঞ্জ কাকে বলা হয় এটা তোমরা ছোট থেকেই পড়ে আসতেছো। ডোমেন কাকে বলা হয়? যেসব বাস্তব মানের জন্য, যেমন তুমি যদি এক চলকটাই কল্পনা করো, y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এ তুমি যদি কল্পনা করো, তাহলে এখানে তুমি এক্স এর যেসব মান ইনপুট দিবে, তুমি এক্স এর যেসব মান ইনপুট দিবে, দেওয়ার পর এক্স এখানে কি স্বাধীন চলক না, ওয়াই কি অধীন চলক? তাহলে স্বাধীন চলকের মান তুমি যে মানগুলো ইনপুট দিবে, দেওয়ার পরে ওয়াই বা অধীন চলকের মান যদি বাস্তব বা সংজ্ঞায়িত হয়, ওই এক্স এর সেসব মানগুলোকে আমরা কি বলবো? ডোমেইন বলবো। আর যেসব মান আমাদের ইনপুট দিলে ওয়াই এর মানটা অসংজ্ঞায়িত হয়, সেই মানগুলো আমরা ডোমেইন বলতে পারবো না। তাহলে ভাইয়া আমরা একটা কল্পনা করতে পারি যে মনে করো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 2 বলতে পারি। তুমি এই ফাংশনের মধ্যে এক্স এর বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত যত সংখ্যা আছে তুমি বসাও, এটা কোনোদিনও অসংজ্ঞায়িত হবে না, সংজ্ঞায়িত হবে। তার মানে এর ডোমেন হবে কি? এর ডোমেন হবে রিয়েল নাম্বারের সেট আর। তাই আরেকটা যদি ফাংশন কল্পনা করি, ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2। তো এটার ডোমেন বের করতে গেলে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে রুটের ভিতরে কখনো আমরা নেগেটিভ নিয়ে আসতে পারবো না, আর নেগেটিভ নিয়ে আসলে আমরা কি হিসাব বের করতে পারবো না। তাহলে তোমাকে রুটের ভিতরে হিসাব নিকাশ চিন্তা মানে জিরো সহ জিরো থেকে বড় করতে পারবা তুমি এখানে, তাহলে এখান থেকে তুমি ডোমেন বের করতে পারবা। আশা করি আমি এই দিকে যাচ্ছি না, এগুলো কিন্তু আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস অনেক করা হয়েছে, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সে করা হয়েছে, আমরা আরো অনেক আগে থেকে এগুলো করে আসতেছি। তো আমি জাস্ট বোঝার সুবিধার্থে আমি কিছু উদাহরণ দিলাম, ঠিক আছে। তাহলে এগুলা ভাইয়া এক্স এর চলক, এক চলকের ডোমেন রেঞ্জ বের করা। রেঞ্জ কোনগুলা? এখানে এক্স এর ফাংশনটাকে আমাদের ওয়াই তে কনভার্ট করতে হবে, মানে এক্স এর মানটা বের করতে হবে এখান থেকে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর ফাংশনে কনভার্ট করতে হবে। করার পর ও ওয়াই এর যেসব বাস্তব মানের জন্য এক্স এর মানগুলো কি হবে? সংজ্ঞায়িত এবং বাস্তব হবে, ওই ওয়াই এর মানগুলোকে বলা হয় রেঞ্জ। অথবা তুমি যখন এক্স এর মানগুলো বসায় দিয়ে ওয়াই এর যেসব মানগুলো পাবে তুমি সেগুলোকে বলা হয় রেঞ্জ। সেম ভাবে একাধিক চলক, 2 হোক 3 হোক 4 হোক, একাধিক চলকের ক্ষেত্রেও সেম। তুমি এখানে দেখো এই ফাংশনটাকে তুমি যদি কল্পনা করো, এই ফাংশনের মধ্যে তুমি যদি জিরো বসাইলা, এখানে তুমি জিরো বসাইলা, এখানে তুমি জিরো বসাইলা, জিরো ছাড়া বাকি যত কিছুই বসাও না কেন এটা তুমি হিসাব করতে পারবে। যখন তুমি সবগুলো ফাংশনের মান, এটা তো একসাথে ইনপুট দেওয়া লাগবে, তাই না? আমি এখানে কি বললাম যে একসঙ্গে ইনপুট দেওয়া লাগবে। তো তুমি একসঙ্গে যখন 3টা জিরো ইনপুট দিবা তখন কি আসবে ভাইয়া? 1/0 আসবে না? 1/0 মানে কি? অসংজ্ঞায়িত। আমি কি এই ইউ এর বা এই ফাংশনে কি মান বের করতে পারবো? বা একে ডোমেন বলা হবে? ডোমেন বলা হবে না। তার মানে আমি এখানে এরকম বলতে পারবো যে আমার ডোমেনটা কেমন হবে? রিয়েল নাম্বার মাইনাস একসাথে আমি ইনপুট দেবো, এই জন্য আমি ব্র্যাকেটের মধ্যে রাখতেছি, বুঝতে পারছো? তাহলে তুমি যদি রিয়েল নাম্বার থেকে কখনো যদি জিরোটা বাদ দিয়ে দাও, মানে জিরো ছাড়া বাকি রিয়েল নাম্বারে যা কিছু আছে সব বসাইলে কি হবে? এটা সংজ্ঞায়িত হবে, এই ফাংশনটা সংজ্ঞায়িত হতে বাধ্য। তার মানে আমার ডোমেনটা কি? ডোমেন হলেই এটাই হলো আমার ডোমেন ভাইয়া, ডোমেন। এটা ডোমেন না? এটাই ডোমেন। আচ্ছা এখন দেখো ভাইয়া রেঞ্জ কিভাবে বের করবে। তুমি মনে করো এই ফাংশনটাকেই কল্পনা করো, তুমি এখানে ঋণাত্মক বসাও, ধনাত্মক বসাও, ঋণাত্মক বসালেও কি ধনাত্মক হয়ে যাবে, ধনাত্মক বসালে ধনাত্মক থেকেই যাবে। তবে এই ফাংশনটা কি হবে বলো দেখি? শূন্য থেকে শূন্যর বড়র দিকে হবে, শূন্য থেকে শূন্যর বড়র দিকে হবে, তাই না? এটা কি কখনো নেগেটিভ হবে? কখনো নেগেটিভ হবে না। তো আমরা ভাই এভাবেই ডোমেন রেঞ্জ বের করে থাকি, এভাবে আমরা ডোমেন রেঞ্জ বের করব আরো ভবিষ্যতে। তবে আমাদের এই অধ্যায়ে ডোমেন রেঞ্জ বের করা তেমন একটা ম্যাথ নেই, আমরা এটা খুব একটা বেশি ফোকাস করবো না, আমরা ফোকাস করবো এই কয়টার মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের আশা করি তোমাদের ডোমেন রেঞ্জ এবং একাধিক চলক কোনগুলো এগুলা বুঝতে পারছি, ঠিক আছে। এবার আমরা আসি দেখো 3 নম্বর চলকে, তিন নম্বর টপিকসে। 2 চলকের গ্রাফ, এই গ্রাফগুলো অঙ্কন করা খুবই কঠিন। মানে আমরা তো এদের তো 2D, আমরা তো এখানে মানে ছবিগুলো অঙ্কন করলে আমাদের জাস্ট দুইটা 2D-তে আমরা দেখতে পাবো, কিন্তু আমাদের ভিজুয়ালাইজেশন করতে গেলে আমাকে 3D লাগবে। যেমন এই গ্রাফগুলো ভাইয়া যখন তুমি অঙ্কন করবে, এটা 3Dর মধ্যে অঙ্কন করে তুমি বুঝতে পারবে। 3D বলতে বোঝাচ্ছে যে মনে করো তুমি একটা পাহাড়ে গেছো, বা পাহাড়ের যে ঢালগুলো দেখো না, ওই ঢালের মধ্যে যে এগুলো কোনাগুলো বের হয় বা সাইডগুলো বের হয়, ওখানে তুমি যে কল্পনা করো বা ওইটা যদি তুমি কল্পনা করো তাহলে তুমি এই গ্রাফগুলো অঙ্কন করতে পারবে।
তো এই যে গ্রাফগুলো যেগুলো আছে 3 নাম্বার টপিক্সের, এই গ্রাফগুলো ভাইয়া আমাদের বইয়ে সুন্দর করে এঁকে দেওয়া আছে 3D তে, মানে বইয়ে তো 3D তে অঙ্কন করছে, তাই না? কিন্তু আমরা বোর্ডে তো করতে করতে গেলে 3D পারবো না। তো ভাইয়া এই গ্রাফগুলো তোমরা বই থেকে করে নিবে বা বই থেকে দেখবে, এগুলো অবশ্যই সেখানে দেখা যায়। ওকে ওকে, তাহলে আমরা এই গ্রাফগুলো তোমাদের বই থেকে দেখবো এবং বইয়ের মধ্যে সবগুলো ক্লিয়ার করে দেওয়া আছে, তেমন একটা কিছু না। আমরা যেমন এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে করি, এখানে সেরকম ভাবেই করতে হবে। তো আমি এইদিকে তেমন ফোকাস করতেছি না, আমাদের এগুলো ইম্পর্টেন্ট না। তারপর দেখো 4 নম্বরে কি আছে, লেবেল, বক্ররেখা এবং কন্টুর চিত্র। মানে এটাও হলো এই একই মতো, তবে এটা হলো কন্টুর চিত্র, মানে বোঝাচ্ছে এটা একটা বদ্ধ ক্ষেত্রের মধ্যে তোমাকে ছবি অঙ্কন করতে হবে। তো এটাও তোমাদের বইয়ের মধ্যে মানে কিছু একটা আলোচনা করা আছে। এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো থার্ড ইয়ারে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো কোথায়? থার্ড ইয়ারে আলোচনা করব। তো ভাইয়া এটা জাস্ট একটু হিন্টস দেওয়া আছে, তেমন কিছু নাই, একটু হিন্টস দেওয়া আছে। তো এটাও নিয়ে আমরা আজকে আলোচনা করব না। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা যদি কমেন্টে বলো, তাহলে ভাইয়া আমি এক্সট্রা করে আরেকটা ভিডিও দিব। তবে আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের মেইন যে জিনিসগুলো আছে বা এই অধ্যায় যেগুলো লাগবে, বেসিক জিনিস সেকেন্ড ইয়ারে যেগুলো লাগবে, সব আজকে আমরা কমপ্লিট করব, সেটা টাইপ ভিত্তিক ভাবে, ঠিক আছে? তো আজকে আমাদের টপিকস হলো 5, 6, 7, 8, এগুলো আমরা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে তোমরা খুব ধৈর্য সহকারে সুন্দর করে ক্লাসটা করো, আর অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো ভাইয়া আমরা শুরু করি, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, আমরা কিন্তু এই টপিকসটা নিয়ে আসছি, সেটা কি, দুই চলকের ফাংশনের লিমিট। তো ভাইয়া আমরা ফার্স্ট ইয়ারে কি শিখেছিলাম? আমরা এক চলকের ফাংশনের লিমিট শিখেছিলাম। তো কেমন, আমরা একটু যদি দেখার চেষ্টা করি, আমরা এরকম একটা গ্রাফ অঙ্কন করতাম, করে এরকম একটা রেখা অঙ্কন করতাম। তো এটাকে ধরতাম y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন যদি হয়, এরকম যদি একটা পয়েন্ট আমরা কল্পনা করি, তো এই পয়েন্টে ভাইয়া তুমি যখন ডান দিক থেকে বাম দিক থেকে দুই দিক থেকে যেতে পারবে, তাই না? দুই দিক থেকে যেতে পারবে। তো তুমি এই বরাবর যদি তুমি আসো, তাহলে এই বরাবর তোমার মানটা যাবে। এটা কোথায়? এটা এল এর দিকে, আর এটাকে বলা হয় এ। তো তুমি এটাকে লিখতে কেমন, এটাকে লিখতে যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, মানে এই দিক থেকে গেলে মাইনাস, এদিক থেকে গেলে প্লাস, তাহলে এটাকে বলা হয় এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল এর কাছাকাছি যায়। মানে এর থেকে ছোট কোনো মান হতে এ এর সন্নিকটবর্তী হলে এফ অফ এক্স এর মান কোথায় যায়? এল এর সন্নিকটবর্তী হয়। সেম ভাবে আরেকটা আছে, এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আর এটাকে বলা হয় এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। মানে এ থেকে বড় কোনো মান হতে এ এর সন্নিকটবর্তী হলে এফ অফ এক্স এর মানটা কোথায় যায়? এল এর সন্নিকটবর্তী হয়, তখন এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। তো ভাইয়া এইটা আমরা ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসনে করেছিলাম, তবে এটার মধ্যে কিছু সীমাবদ্ধতা আসলো। এখান থেকে আমরা শিখেছিলাম ডেল মাইনাস এপসাইলন এর একটা সংজ্ঞা শিখেছিলাম। এই সংজ্ঞাটা কেমন ছিল মনে আছে তোমাদের? সংজ্ঞাটা মনে আছে? তো একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা কেমন, যে সংজ্ঞাটা কেমন ছিল এরকম না, একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ধনাত্মক ধনাত্মক সংখ্যা সংখ্যা এপসাইলন গ্রেটার দ্যান 0, মানে কি গ্রেটার দ্যান 0 মানে কি 0 থেকে বড়, মানে ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এর উপর নির্ভরশীল ডেল এর জন্য। তাহলে এখানে আমাকে বুঝতে হবে ভাইয়া, দেখো আমাদের এফ স্যালানের উপর সবসময় নির্ভরশীল থাকে কে? ডেল। তার মানে আমাদের কি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স যদি ফাংশন হয়, তাহলে আমরা কার উপর নির্ভরশীল থাকি? আমরা নির্ভরশীল থাকি এখানে এক্স এর উপর, এক্স এর মান যা বসাবো সেই হিসাবে ওয়াই এর মানটা আসবে। তো ভাইয়া ডেল এর জন্য আমরা কি লিখতাম? ডেল এর জন্য লিখতাম এরকম যে এক্স মাইনাস এ লেস দ্যান ডেল হলে কেমন হবে? হলে আমাদের আসবে এরকম যে এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন হয়। এরকম না সংজ্ঞাটা ছিল, মনে পড়ে? মনে পড়ে? অবশ্যই এরকম থাকে। তো এরকম যদি হয়, তাহলে আমরা বলবো যে এফ অফ এক্স এর লিমিট কি? এল। তাহলে আমরা বলতে পারবো যে এফ অফ এক্স এর লিমিট হলো এল। সেম ভাবে এখানে আমাদের এই ফাংশনের সংজ্ঞাটা আমরা এখন দুই চলকের ক্ষেত্রে দিব। এটা হলো আমাদের কি? এটা হলো আমাদের এক চলকের জন্য, যেমন এক্স মাইনাস এ একটা চলক না? একটা চলক।
দুইটা চলক যদি হয় ভাইয়া, এখানে দেখো এক চলকের ক্ষেত্রে তুমি একটা লাইন বরাবর যাচ্ছ আসতেছো একটা লাইন বরাবর, কিন্তু যখন দুইটা চলক হবে, যখন দুই চলক হবে একটু দেখা দেয়, যখন তোমাদের দুই চলক মনে করো এখানে একটা পয়েন্ট আছে, দুই চলক, দুই চলকের ক্ষেত্রে, দুই চলকের ক্ষেত্রে তুমি কি করবে, এই পয়েন্টের কাছে আসতে গেলে তুমি চারিদিক থেকে তুমি আসতে পারবে, এই সারফেসের যে কোনো দিক থেকে আসতে পারবে। এক চলকের ক্ষেত্রে শুধুমাত্র একদিক বরাবর তুমি গেছো, হয় আসছো না হয় গেছো, কিন্তু দুই চলকের ক্ষেত্রে যখন এক্স এবং ওয়াই এর মান তুমি ডিরেক্ট ইনপুট দিবে, বা এক্স এবং ওয়াই এর মান যখন তুমি, যেমন এটাকে বলা হয় এরকম যে এফ অফ এক্স কমা ওয়াই, এটা যদি হয়, এটা দুইটা চলক ইনপুট দিবা না, দুইটা চলক যদি ইনপুট দাও, তাহলে দুইটা চলকের মান তোমাকে একসাথে ইনপুট দেওয়া লাগবে, তখন তুমি হয় এদিক বরাবর আসবে, না হয় এদিক বরাবর আসবে, না হয় এরকম ঘুরে ঘুরে আসবে এখানে, না হয় এরকম বরাবর আসবে তুমি, না হয় এরকম বরাবর যাবে, কোনো না কোনো দিক বরাবর তুমি আসবে। এক কথায় তুমি এই সার্ভিসের মধ্যে তুমি যে কোনো দিক থেকে আসতে পারো, দুই চলকের মান যে কোনো দিক থেকে হতে পারে, কারণ উপরের দিকে তো ওয়াই এর মান আছে, এদিকে তো এক্স এর মান আছে, তাই না? এজন্যই বলতেছি দুই চলকের ক্ষেত্রে তুমি সারফেসের যে কোনো দিক থেকে এই পয়েন্টের মধ্যে আসতে পারবে। যদি যে কোনো দিক থেকে যদি তুমি এই বিন্দুটা সন্নিকটবর্তী হও, এটাকে যদি আমি এল দ্বারা, বড় হাতের এল দ্বারা যদি আমি প্রকাশ করি ভাইয়া, তুমি যদি এল এর সন্নিকটবর্তী হতে থাকো বা এল কে তুমি যদি পাও যে কোনো দিক থেকে আসে, তাহলে আমি বলবো যে আমাদের এখানে লিমিট বিদ্যমান আছে। এখানে আমরা কি বলবো, লিমিট বিদ্যমান আছে, মানে আমাদের পথটা বিভিন্ন হবে, আমাদের পথটা কি বিভিন্ন হবে, সরল হতে পারে, বক্ররেখা হতে পারে, আমাদের প্যারাবলিক পথ হতে পারে, যে কোনো কিছু পথ হতে পারে। তো এই পদগুলাকে ভাইয়া যে কোনো যদি একটা যদি অসমান হয়, তো একটা অসমান হলে বলবো যে লিমিট বিদ্যমান নাই, আর যদি সবগুলাই যদি সমান হয় তাহলে বলবো লিমিট বিদ্যমান আছে। কিন্তু কথা হলো ভাইয়া অসংখ্য পদ, তুমি কোনটা পদ খুঁজে বের করবে যে কোনটা নাই আর কোনটা আছে? তাহলে এটাকে সঠিকভাবে বলার জন্য বা সঠিকভাবে জানার জন্য আমরা একটা সংজ্ঞা ব্যবহার করব। সেই সংজ্ঞা হলো এই ডেল মাইনাস এপসাইলন। এই ডেল মাইনাস এপসাইলন দুই চলকের যে সংজ্ঞাটা আছে সেটা আমরা ব্যবহার করে এর থেকে আমরা কি বার করব, এর থেকে আমরা কিছু টপিকস বা গাণিতিক যুক্তি বা গাণিতিক সমীকরণ আমরা বের করব। তো চলো ভাইয়া আমি সংজ্ঞাটা একটু লিখে নেই। ওকে ওকে জাস্ট ওকে স্টুডেন্ট, দেখো যে আমাদের সংজ্ঞাটা কি, যদি প্রত্যেক সংখ্যা এপসাইলন গ্রেটার দ্যান 0 এর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা কি হয়, ডেল নির্ণয় করা যায়। মানে আমরা আগের মতোই যে এপসাইলনের উপর যেমন ডেল নির্ভরশীল ছিল, এখানেও সেম এপসাইলনের উপর কে নির্ভরশীল, ডেল যদি একটা নির্ভরশীল হয়, আর দুটা জিনিসই কি হবে, 0 থেকে বড়, মানে ক্ষুদ্র ক্ষুদ্র খুবই ক্ষুদ্র একটা ধনাত্মক সংখ্যা। ওকে, নির্ণয় করা যায় যে এ বি ব্যতীত, এ বি ব্যতীত প্রত্যেক এক্স ওয়াই এর জন্য, মানে কি এখানে কথাটার মানে বোঝাচ্ছে ভাইয়া, আমরা বলি না যে তুমি অমুক জায়গায় আসো, তুমি আসলে আমি যাব, সেম ভাবে এক্স এর মান এর কাছাকাছি এবং ওয়াই এর মান বি এর কাছাকাছি গেলে, এক্স এর মান এর কাছাকাছি এবং ওয়াই এর মান বি এর কাছাকাছি গেলে, তখন আমাদের ওই যে লিমিটের দিকটা কোথায় যায়, যে তুমি আসলে আমি যাব, লিমিটের দিকটা কোথায় যায়, এল এর কাছাকাছি যায়, বা এফ অফ এক্স ওয়াইটা কোথায় যায়, এল এর কাছাকাছি যাবে, এল এর দিকে ধাবিত হয়। তো ওই কথাই এখানে বলা হয়েছে, যদি আমাদের এক্স মাইনাস এ লেস দ্যান ডেল হয়, অথবা যেহেতু একটার জন্য আমরা একটা করছিলাম, যেহেতু দুইটা আছে এখানে এ বি আছে, এর জন্য আমরা কি করব, ওয়াই মাইনাস বি লেস দ্যান ডেল, অথবা দুইটাকে আমরা আবার এক জায়গায় করে লিখতে পারি যে এক্স ওয়াই থেকে এ বি, এক্স ওয়াই মাইনাস এ বি লেস দ্যান ডেল হলে এফ অফ এক্স ওয়াই মাইনাস এল লেস দ্যান এপসাইলন হয়। মানে কি, আমাদের যদি এরকম ঘটে কখনো যে এফ অফ, যে এখানে আমাদের এক্স ওয়াই একসাথে যদি থাকে, এখান থেকে এ বি যদি হয় ভাইয়া, তো এটা ডেলের থেকে কি হবে, ছোট হবে, হলে আমাদের যে ওয়াই অক্ষ বারবার, মানে আমাদের যে আর একটা ফাংশন আছে এল এর কাছাকাছি যেটা যাবে, সেটা কি হবে, এফ অফ এক্স ওয়াই মানটা কোথায় যাবে, এল এর কাছাকাছি যাবে, এল এর কাছাকাছি গেলে এটা কার থেকে ছোট হবে, এপসাইলন থেকে ছোট হবে। মানে কি, আমাদের কিন্তু ডেলটা এপসাইলনের উপর নির্ভরশীল, ডেলটা কি এপসাইলনের উপর নির্ভরশীল, এটা যদি হয় তখন আমরা এল কে কি বলতে পারবো, এ ও বি, মানে তখন এল কে আমরা বলতে পারবো এ বি বিন্দুতে এফ অফ এক্স ওয়াই ফাংশনের সীমা বলা হয়, বা এ বি বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের সীমা থাকবে। ঠিক আছে, তো ভাইয়া এই জিনিসটাকে আমরা প্রমাণ করবো কিভাবে, একটু লিখে দেই দেখো।
এই জিনিসটাকে আমরা লিখতে পারি এইভাবে, দেখো লিমিট এক্স টেন্স টু এ, যেহেতু আমরা একসাথে যাব তাহলে এটাকে বলা হয় এফ অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, এটা কোথায় যাবে? এল এর কাছাকাছি যাবে। এটাকে আর একভাবে লেখা যায় এরকম, যে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু এ কমা বি এফ অফ এক্স ওয়াই লেখা যায়। তাহলে এই যে কথাটা ফাংশনের সীমা বলা হয়, এই কথাটাকে আমরা গাণিতিকভাবে বা ম্যাথমেটিক্যালি তুমি যদি লিখতে চাও তুমি এভাবে লিখতে পারবে, যে এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই টেন্স টু এ কমা বি, এই দুটার মানেটাই হলো যে আমাদের একসঙ্গে যাইতে হবে। আমার কোথায় যেতে হবে? একসঙ্গে যাইতে হবে, সেটা যে কোনো পথে হতে পারে। তো একসঙ্গে গেলে তো আমাদের দুইটা যে কোনো পথ হতে পারে। একসঙ্গে তুমি যদি যাও তাহলে অবশ্যই তোমার পথ আলাদা হবেই। তো পথটা যেটাই হোক না কেন, তুমি যদি সবগুলো পথ ওই এল এর কাছাকাছি যায় বা এল এর দিকে ধাবিত হয় তাহলে সেটাকে বলবো লিমিট আছে। আর যদি না ধাবিত হয়, একটা যদি মিস্টেক হয়ে যায়, তাহলে বলবো কি ভাইয়া লিমিট নেই। তো আশা করি ভাইয়া এই যে লিমিটের যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো। তো এই সংজ্ঞা থেকে আমরা এখন নেক্সট টপিকস গুলো দেখবো। সেই টপিকস এর মধ্যে আলোচনা করব আমরা কিভাবে ম্যাথ করব, কিভাবে আমাদের কয়টা টাইপ আছে এখানে ম্যাথ করার, তো সবগুলো আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটা করো। আর একটা তোমাদের কথা বলে নেই, যদি আমাদের কেউ পেইড কোর্সে ভর্তি হতে চায়, দ্বিতীয় বর্ষের সবগুলো, দ্বিতীয় বর্ষের মেজর নন মেজর পেইড কোর্সে কেউ যদি ভর্তি হতে চায়, তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি ডিটেলস জেনে নিতে পারবে। তাহলে অবশ্যই ভাইয়া আমাদের পেইড কোর্স আরো বিস্তারিত, এবং এটা একটা পেইড কোর্সের ক্লাস। তোমাদের পেইড কোর্সে কিন্তু সবগুলো ক্লাস এরকম টাইপ ভিত্তিক বেসিক থেকে করানো হয়। আর তোমরা জেনেছো যে পরীক্ষাগুলো যেগুলো হচ্ছে ইতিমধ্যে, বেসিক না পারলে কিন্তু ভাইয়া তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ পরীক্ষায় আগের মতো প্যাটার্ন নেই যে আগের বছরগুলো 2-4টা পড়লে আমাদের কিন্তু কমন আসতেছে, ওই রকম আর প্যাটার্ন নেই। এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? বেসিক থেকে পড়তে হবে। এখন যেখান থেকে দেখ না কেন ম্যাথ, তুমি যেন করে আসতে পারো। ঠিক আছে, এই মাথায় মানে এই সেন্সটা নিয়ে তোমাকে পড়ালেখা করতে হবে। আর যদি মনে করো যে মুখস্থ করে বা আমি যে কোনো একটা শর্টকাট সাজেশন পড়ে আমি পাস করবো বা ভালো রেজাল্ট করবো, সম্ভব না। ওই দিন আর নাই। এখন নতুন করে প্যাটার্ন দিয়েছে, নতুন সিলেবাস দিয়েছে, সবকিছু ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করি। দেখো, তাহলে আমি একটা ক্লিন করে নেই, নিয়ে আমি এখন আমাদের যে টাইপগুলো আছে সেগুলো এখন আলোচনা করব। ওকে, তো শুরু করি। ওকে স্টুডেন্ট, দেখো যে আমাদের বেসিক না জানা বা বেসিক আমরা যদি না জানি তাহলে এর বিকল্প কোনো কিছুই নাই। তো এবার আমরা দেখব যে লিমিটের প্রকারভেদ, লিমিট কয় প্রকার। তো আমরা লিমিটের সংজ্ঞাটাও জানলাম, এবার আমরা লিমিটের প্রকারভেদটা দেখব। দেখো লিমিট, লিমিট আমাদের এখানে প্রথমত কয় প্রকার? আমাদের দুই প্রকার। একটা হলো ভাইয়া, একটা হলো যুগপদ লিমিট, যুগপদ লিমিট। আর একটা হলো আমাদের পুনরাবৃত্তিক লিমিট, পুনরাবৃত্তিক লিমিট। তাহলে এই যুগপৎ লিমিট কি, পুনরাবৃত্তিক লিমিট কি, এটা প্রশ্ন আসতে পারে না? অবশ্যই আসতে পারে মনের মধ্যে। তো আমি একটু জেনে নেই। দেখো যুগপৎ লিমিট মানে হলো ভাইয়া, এই লিমিটটা তুমি একসঙ্গে কাজ করবে, একসাথে চারিদিক থেকে আসবে, তোমাকে ধাপে ধাপে কোনো জিনিস করতে হবে না, তুমি একবারেই করবে। আর পুনরাবৃত্তিক লিমিট মানে তোমাকে ধাপে ধাপে কাজ করতে হবে, তুমি একটা স্টেপ দেখার পর আর একটা স্টেপ দেখবে। এগুলোর নোটেশন কেমন ভাইয়া? নোটেশন একটু তোমাদের বলে দেই। দেখো এর নোটেশন বা প্রকাশভঙ্গি, তো যুগপৎ লিমিটের প্রকাশভঙ্গি হলো কেমন, যে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু এ কমা বি এফ অফ এক্স ওয়াই। ওকে, অথবা আলাদা ভাবে প্রকাশ করা যায় কেমন, যে লিমিট এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স ওয়াই। এটা হলো ভাইয়া যুগপৎ লিমিটের প্রকাশভঙ্গি বা নোটেশন আর কি। ঠিক আছে, তুমি যখন কোথাও দেখতে পাবে যে এইরকম কোথাও অঙ্কে আছে বা তুমি এরকম দেখতে পাইছো, তাহলে তুমি বুঝে নিবা যে এটা হলো যুগপৎ লিমিট এখানে আছে, বা সীমা বিদ্যমান আছে কিনা, লিমিট বিদ্যমান আছে কিনা, তখন তুমি এটা দেখে বুঝতে পারবে। আর পুনরাবৃত্তিক লিমিটটা কি ভাইয়া? পুনরাবৃত্তিক লিমিটের যে নোটেশনটা, এটা একটু তোমাদের দেখে দেয়। যেমন দেখো যে লিমিট এক্স টেন্স টু এ, লিমিট y tends to be f of x y। এই পুনরাবৃত্তিক মানে কি? ঘুরে ঘুরে আসবে। পুনরাবৃত্তিক মানে কি? পুনরাবৃত্তি মানে কি? বারবার ঘুরবে। তো
ভাইয়া এটার মানেটা হলো এটার মানেটা হলো যে এই যে এখান থেকে প্রথমে তুমি অ্যাপ্লাই করবে এই লিমিটটা, প্রথমে যে সামনে থাকবে তাকে তুমি প্রথমে একবার অ্যাপ্লাই করবে, তারপর ওই মানটা যেটা বের হবে এটা অ্যাপ্লাই করার পর তারপর তুমি এটা এই লিমিটটা অ্যাপ্লাই করবে, করার পর শেষে যে মানটা বের হবে সেটা তোমার কি ওটা লিমিট। তো এটা হলো পুনরাবৃত্তিক লিমিট আর এটা হলো যুগপৎ লিমিট। যুগপৎ লিমিটের কাজটা হলো একসাথে অ্যাপ্লাই হবে, বিভিন্ন পথে হতে পারে, বিভিন্ন পথের মধ্যে সে বিভিন্ন পথ দিয়ে আসতে পারে, সেটাই হলো যুগপৎ লিমিটের কাজ, বা আমাদের যে সীমার সংজ্ঞাটা শিখলাম সেখান থেকে এটা চলে আসে। আর পুনরাবৃত্তিক লিমিট কোনটা, এটা হলো ধাপে ধাপে কাজ করবে। এটা মানে মাথায় থাকে যে এটা মানে ধাপে ধাপে, এটা মানে একবারে, এটা মাথায় থাকলে নেক্সট কাজ হবে। তাহলে আমরা প্রকারভেদটা শিখলাম, এখন আমরা আসছি যে পুনরাবৃত্তিক লিমিট আমাদের যে ম্যাথ প্রবলেম করার যে টাইপগুলো আছে সেই টাইপগুলোর মধ্যে চলে আসি, বা আমার নোটেশনে ক্লিয়ার। এখন আমরা টাইপের মধ্যে আসি, টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করবো। ওকে, দেখো, ওকে স্টুডেন্ট, দেখো এবার আমরা টাইপ ভিত্তিক সমস্যা সমাধান করব। আমাদের প্রথম টাইপ নাম্বার 1 কি, এটা হলো ডেল মাইনাস এপসাইলন, যে সংজ্ঞাটা আমরা শিখেছিলাম প্রথমের দিকে, ওই সংজ্ঞার সাহায্যে আমরা লিমিট বিদ্যমান কিনা এটা প্রমাণ করব। তো ভাইয়া এটা যখনই বলবে, কখন বলবে বা কখন তোমাকে এই সমস্যাটা বা এই আকারে তুমি সমাধান করবে সেটা একটু বলে দেই। যখন তোমার প্রশ্নে এরকম বলে দেওয়া থাকবে এটা ইজ ইকুয়াল টু সামথিং, মানে এখানে কোনো একটা মান বসে দেওয়া থাকবে, তখন তোমাকে প্রমাণ করতে বলবে, তখন তুমি এই স্টেপটা ফলো করবে। তো স্টেপটা কেমন, প্রবলেমটা সলভ করার স্টেপটা একটু তোমাকে দেখে দেয়। যে ধরি এপসাইলন গ্রেটার দ্যান 0, আমরা প্রথমেই সংজ্ঞাতে শিখেছিলাম যে এপসাইলন থাকবে, তো এপসাইলন গ্রেটার দ্যান 0, এখন আমরা ডেল মাইনাস ডেল গ্রেটার দ্যান 0 নির্ণয় করব। তো এটা থাকলে এটা নির্ণয় করতে হবে কারণ এটার উপর নির্ভরশীল। তো নির্ণয় করে জানো এফ অফ এক্স মাইনাস এল, এফ অফ এক্স কোনটা আর এল কোনটা এটা একটু দেখে দেই। এই যে এখানে এফ অফ এক্স যেটা আছে এটা হলো এফ অফ এক্স, আর এই ঘরের মধ্যে বা এখানে যে মানটা থাকবে এটাকে আমরা বড় হাতের এল বলবো, ঠিক আছে। আর এখানে এ বি তো এখানে বলে দেওয়াই আছে, এটা হলো এ, এটা হলো বি, এটা তো বলে দেওয়াই আছে। তাহলে ভাই এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন, এটাকে 1 নাম্বার দিয়ে রাখবা তুমি। সেম ভাবে তোমাকে ডেলের সাথে কনভার্ট করতে হবে। ডেল ডেল কি ছিল, যে এরকম ছিল না, যে ডেল হলো এক্স মাইনাস এ লেস দ্যান ডেল ছিল, আর একটা কি ছিল যে ওয়াই মাইনাস বি লেস দ্যান ডেল ছিল। তো ওই জিনিসটা এখানে লেখানো হয়ে গেছে, বুঝতে পারছো আমার কথা? ওকে, ওটা ওটা আমি কত নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম। তাহলে এক্স মাইনাস এ লেস দ্যান ডেল, এক্স মাইনাস ওয়াই মাইনাস বি লেস দ্যান ডেল, এটাকে আমি 2 নাম্বার দিয়ে রাখে দিলাম। এটা হলো স্টেপ 1 চলে গেল। এবার স্টেপ 2 তে আসি। আমরা যে 1 নাম্বারটা এখানে ধরে রেখেছিলাম যে এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন, ওই জিনিসটা আমি এখানে লিখবো, লিখে এফ অফ এক্স এর মানটা আমি বসে দিব। এফ অফ এক্স এর মানটা কত, সরি এফ অফ এক্স এখানে ওয়াই হবে আর কি, এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে, এখানে এক্স ওয়াই হবে। তো এফ অফ এক্স ওয়াই লেস দ্যান এল মাইনাস এল, তা এফ অফ এক্স এর মানটা কোনটা ভাইয়া, এফ অফ এক্স এর মানটা হলো আমরা এই যে এখানে যে মানটা পাইতাম ওই মানটা এখানে বসাবো, বসার পর আমি মাইনাস এল করে দেবো, মানে এই সংখ্যাটা এখানে আমি বসে দেবো। তো ভাইয়া এই স্টেপটা আমি ফলো করে আমি এখন প্রবলেম সমাধান করব কোনটা, এই 8 নাম্বারটা সমাধান করব। তো ওকে, তো আমি ভাইয়া আমার যেহেতু জায়গা শর্ট এই জন্য আমি এখানে একটু প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। দেখো প্রবলেম বেশি বড় না, খুবই ছোট প্রবলেম আমরা এখানে সমাধান করব। তাহলে সমাধান 8 নাম্বার, এই পাশে দেখতে পাচ্ছ আমার ম্যাথগুলো আমি নিয়েছি, তো একটু সাজানো গোছানো ভাবেই আছে, তোমরা একটু বুঝে নিবা। আর অবশ্যই নোট যেন করতে থাকো, অবশ্যই তোমাকে নোট করতে হবে, নাহলে মনে থাকবে না। ওকে, 8 নাম্বারটা আমি সমাধান করি। 8 নাম্বার সমাধান, তাহলে দেওয়া আছে কি ভাইয়া, দেওয়া আছে আমার, দেওয়া আছে, দেওয়া আছে কি, যে লিমিট এক্স টেন্ডস টু 1 ওয়াই টেন্ডস টু 2 দেওয়া আছে, বলে কত বলছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 8। তাহলে এখানে 8টাই কি আমার, 8টাই এখানে এল আমার, এখানে কি 8টা হলো বড় হাতে এল, আর এটা হলো ভাইয়া এফ অফ এক্স কমা ওয়াই, আর এটা হলো এ, এটা হলো বি। আমার কথা কি বুঝতে পারছো? সেই হিসাবে আমি এখন এটা দেখে দেখে এখন মানে এই টাইপে তোমার খাতায় কিন্তু এই স্টেপগুলো যেন থাকে ভাইয়া, আমি যেন বারবার বলতেছি এই স্টেপগুলো তোমার খাতায় যেন থাকে। তুমি যে কোনো মুহূর্তে পরীক্ষার আগের দিন রাতে তুমি যেন বের করে একটু চোখ বলালে যেন ক্লিয়ার হয়, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবা, ঠিক আছে। এবারে আসি এখন ধরি, ধরি কি হবে, ধরি এফ সাইলেন্ট গ্রেটার দ্যান 0, যদি এটা হয় তাহলে এখন আমরা কি প্রমাণ করব, এখন আমরা, এখন আমরা একটি
একটি ডেল গ্রেটার দ্যান জিরো, ডেল গ্রেটার দ্যান জিরো নির্ণয় করব। নির্ণয় ধরি এপসাইলন গ্রেটার দ্যান জিরো। এখন আমরা একটি ডেল গ্রেটার দ্যান জিরো একটি নির্ণয় করব, যেন আমাদের কি হয়, যেন এই যে আমরা এফ অফ এক্স ওয়াই মাইনাস এল মানে লিখে দিব। এখন এটা কি হবে ভাই, এফ অফ এক্স কোনটা, এফ অফ এক্স হলো আমার এটা 2x প্লাস 3y মাইনাস এল কোনটা 8, এটা লেস দ্যান এপসাইলন। তো এটাকে আমরা কত ধরে নেব, এটাকে আমরা 1 নাম্বার ধরে নেব, এটাকে আমরা 1 নাম্বার ধরে নিলাম। এবার আমরা কোনটা করব, তো কখন এটা হবে, যখন আমাদের x মাইনাস এ এর মান কত, এর মান হলো 1, এটা মডুলাস অবশ্যই দিতে হবে লেস দ্যান ডেল, আর একটা হলো y মাইনাস বি কত ভাইয়া, বি হলো 2, এটা দিতে হবে। তো এটাকে আমি কত নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম। তাহলে আমরা 1 ও 2 পাইছি, তার মানে আমার স্টেপ 1 শেষ। এবার আমি কত আসবো, স্টেপ 2 তে আসবো। দেখো স্টেপ 2 তে কি আছে, তাহলে এখন আমরা কি করব, দেখো দেখি, এখন আমরা করব এফ অফ এক্স মাইনাস এক্স ওয়াই যেটা আছে সেটা আমি করব। তাহলে ওটা মান কত ভাই, একদম ডিরেক্ট বসে দেই যে 2x প্লাস 3y মাইনাস 8 লেস দ্যান এপসাইলন, একবার আমি বসে দিলাম। তো এইটা করার পর আমি কি করছি, দেখো দেখি, এটা করার পর আমি দুটা স্টেপে ভাগ মানে ভেঙে নিছি। তো এই স্টেপ দুইটা কোনটা, এই স্টেপ দুইটা হলো এই যে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। তো তোমার ওটা ভাঙার সহজ সুবিধা বা সহজ বুদ্ধি হলো ভাইয়া, সহজ বুদ্ধি হলো, দেখো এখানে যেটা আছে এক্স মাইনাস ওয়ান আছে, তুমি এখানে এক্স মাইনাস ওয়ান লিখে নাও, ঠিক আছে। আর একটা কি আছে ওয়াই মাইনাস টু আছে, তুমি ওয়াই মাইনাস টু তুমি লিখে নাও। এখন এখানে কয়টা 2x আছে না, তার মানে সামনে একটা তুমি 2 লাগিয়ে দাও, 2x মাইনাস 2। আর এখানে কত আছে ভাইয়া, প্লাস ওয়াই আছে 3, মানে 3y আছে প্লাস 3, তার মানে তুমি প্লাস 3 লাগাই দাও, তাহলে প্লাস 3y তোমার হয়ে গেল। আর এখানে 3 দ্বারা গুণ করলে মাইনাস 6, আর এখানে 2, মানে একবারে যা আছে তোমার এখানে যে উৎপাদকের গুলোর মতো থাকবে সেগুলো তুমি এখানে লিখে নিবা। আর ওটার সাথে মিলার জন্য 2 3 যা সংখ্যা লাগবে তুমি সেটা দ্বারা গুণ করে দেবা, হিসাব ক্লিয়ার, অবশ্যই অটোমেটিক মিলে যাবে। তাহলে এটা তুমি করলে এটা অবশ্যই এখানে থাকবে, মডুলাস চিহ্ন থাকবে, লেস দেন কি হবে, এইটা আসলো। তাহলে ভাইয়া আমি এখন এটার পরিবর্তে থেকে ডেল লিখতে পারবো, এটার পরিবর্তে থেকে ডেল লিখতে পারবো, এটার পরিবর্তে থেকে ডেল লেখার জন্য আমি এটা আলাদা করে নিলাম, ঠিক আছে। আর তোমরা জানো যে দুইটা ফাংশন, দুইটা মডুলাস আছে না, দুইটা মডুলাস ফাংশনকে যখন আমরা এই দুইটা আলাদা করে দেবো, মানে এটার মাঝখানে মডুলাস আসবে, এটা মাঝখানে মডুলাস আসবে, তখন আমাদের কি করা লাগে, তখন আমাদের লেস দ্যান ইকুয়াল করা লাগে। তখন আমরা এখানে লেস দ্যান আছে, লেস দ্যান ইকুয়াল করে দেব, লেস দ্যান ইকুয়াল করার পর আসবে কত, এখানে 2 ডেল আসবে, প্লাস এখানে কত আসবে 3 ডেল আসবে। তাহলে 2 ডেল আর 3 ডেল মিলে কত হয়, এটা ইজ ইকুয়াল টু আমরা 5 ডেল লিখতে পারবো। 5 ডেল লিখতে পারবো না, তাহলে অতএব আমি বলতে পারতেছি, দেখো তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমি কত পারবো, এই যে এখান থেকেই তো আমার এটা বের হলো, তাই না। তাহলে এপসাইলনের পরিবর্তে থেকে আমার কত আসলো, এখানে 5 ডেল আসলো। তাহলে তার মানে আমার এই স্টেপটা ক্লিয়ার, এই স্টেপটা মানে স্টেপ 2 ক্লিয়ার। এবার আমরা স্টেপ 3 তে আসি। স্টেপ 3 তে কি আছে, যে এখন আমরা লিখবো যে 5 ডেল, অতএব 5 ডেল ইজ ইকুয়াল টু এপসাইলন যদি হয়, তাহলে এখানে ডেল ইজ ইকুয়াল টু কত, এপসাইলন বাই 5। ওকে, নিচে কি দেখা যাচ্ছে, ওকে নিচে দেখা যাচ্ছে। তাহলে আমাদের এপসাইলন বাই 5 আসছে, তার মানে আমাদের এফ ডেলের মানটা আমরা বের করতে পেরেছি। এখন ডেলের মানটা বের করার পর আমাদের এখানে কি বলতে হবে, যে যদি এটা ডেল মাইনাস এপসাইলন হয় হলে আমাদের এটা বিদ্যমান থাকবে। তাহলে আমি এখানে আর একটু ছোট করে এখানে লিখতেছি ভাইয়া, তোমরা একটু বুঝে নিও, যে অতএব ডেল ইজ ইকুয়াল টু এপসাইলন বাই 5 হলে এফ অফ এক্স কোনটা, এফ অফ এক্স এইটা 2x প্লাস 3y মাইনাস 8 লেস দ্যান এপসাইলন, এটা থাকবে আর কি, এটা শেষ। এবার স্টেপ হলো 4, স্টেপ 4 এর মধ্যে আসি। দেখো আমাকে সুতরাং আমি বলবো যে সুতরাং কি বলবো, সুতরাং আমি বলবো যে লিমিট y টেন্ডস টু b, এফ অফ এক্স কোনটা আছে ভাইয়া, এফ অফ এক্স হলো 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 8, এটা হলো বিদ্যমান আছে। ওকে, এটা হলো বিদ্যমান বা এটা প্রমাণিত। তাহলে এই যে আমাদের ডেল মাইনাস এপসাইলন যে সংজ্ঞাটা, এই সংজ্ঞার সাহায্যে আমরা এইভাবে একদম সেম টু সেম
এখানে যা যা কথা লেখা আছে এই কথাগুলো লিখে যত প্রশ্ন আসবে এইভাবে তোমরা এইভাবে লিখবা। কখন লিখবা? যখন এরকম ডিরেক্ট মান সব বলে দেওয়া থাকবে, যেটা মান বলে দেওয়া আছে এত আসেই, এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে, তখন আমরা এই কাজটা করবো, এই সিস্টেমে আসবো। ওকে, তাহলে কিন্তু এটাই হলো আমার টাইপ 1 ছিল, আমরা এইভাবে টাইপ 1টা ক্লিয়ার করলাম। ওকে, এবার আমরা টাইপ 2 তে যাই, একটু ক্লিন করার চেষ্টা করি। দেখো টাইপ 2, এবার আমরা টাইপ 2 করব। টাইপ 2টা ভাই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ডিরেক্ট ম্যাথ আসবে বা ম্যাথ আসতেছে। ওকে, টাইপ 2, টাইপ 2 দেখো, টাইপ 2টা আমাদের ডিরেক্ট বলবে যে এরকম থাকবে। কেমন থাকবে বলি, যে দেখাও যে বা প্রমাণ করো যে, দেখাও যে বা প্রমাণ করো যে, প্রমাণ করো যে, তারপর এরকম থাকবে ভাইয়া যে লিমিট এক্স টেন্স টু সামথিং। আচ্ছা, এখানে না দিয়ে এটা পুনরাবৃত্তিক লিমিট হবে, যে লিমিট ওয়াই টেন্স টু সামথিং। এখানে এফ অফ এক্স একটা সামথিং কিছু থাকবে, এটাও যদি হয় বা এটা এটা ইজ ইকুয়াল টু, তোমাকে দেখাইতে বলবে এরকম যে লিমিট ওয়াইটার সামনে যাবে, যে ওয়াই টেন্স টু সামথিং, লিমিট এক্স টেন্স টু সামথিং এফ অফ এক্স ওয়াই আর কি, এটাও এফ অফ এক্স ওয়াই আর কি। বুঝতে পারছো? মানে তোমাকে এটাকে বলা হয়, এটা কি, এটা আমাদের পুনরাবৃত্তিক লিমিট। তো ডিরেক্ট তোমাকে পুনরাবৃত্তিক লিমিটও বলে দিতে পারে, অথবা এই আকৃতিতে প্রমাণ করতে বলতে পারে। এটা হয় সমান হবে, না হয় সমান হবে না। তো আমরা এখানে আরো বলতে পারি, অথবা এই টাইপটা আর একটা কেমন হতে পারে, যে পুনরাবৃত্তিক, পুনরাবৃত্তিক লিমিট প্রমাণ করো, লিমিট প্রমাণ করো। তো আমাদের পুনরাবৃত্তিক লিমিট বললেও তুমি এই আকৃতিতে সমাধান করবে, আর যদি এরকম ডিরেক্ট দেওয়া থাকে তাহলে তুমি এভাবে সমাধান করবে। তাহলে ভাইয়া এই টাইপের আমাদের 12 নম্বর যে ম্যাথটা আছে, দেখো এই 12 নম্বর ম্যাথটা আমরা সমাধান করব। তাহলে 12 নম্বর ম্যাথের সমাধানটা কেমন হবে? তাহলে ভাইয়া এখানে কি আছে, এফ অফ এক্স, আমরা তুলে নেই অঙ্কটা দেখি, যে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, যে দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। এটা হলে প্রমাণ করতে কি বলছে, এটা হলে বলছে যে এই যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই ইজ নট ইকুয়াল, মানে কি, এই যে এই সাইডের এটা এবং এই সাইডের এটা সমান কখনোই হবে না। তাহলে আমরা সেটা প্রমাণ করে দেখি হয় কিনা। তাহলে চলে আসি, তো অতএব লিমিট এক্স টেন্স টু কত বলছে, জিরো বলছে, এক্স টেন্স টু জিরো, এবং লিমিট ওয়াই টেন্স টু জিরো। আমি প্রথমেরটাকে প্রমাণ করি, এফ অফ এক্স ওয়াই কত আছে, যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই আছে। তাহলে ভাইয়া আমার এইটা বা এইরকম যদি তুমি কখনো দেখতে পাও, তাহলে কি কাজ করবে, তুমি সেই কাজটাই করবে, আগে তুমি সামনের যে লিমিটটা সেটা আগে বসে দিবে, তারপর ক্যালকুলেশন করার পর যেখানে চলক থাকবে সেখানে তুমি সেকেন্ড লিমিটটা তুমি বসে দিবে। ওকে, তাহলে এখানে আমি কি বসাবো, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো বসে দিলাম। এই ওয়াই এর মানটা এখন আমি যদি জিরো বসা, তার মানে উপরে কত আসবে, উপরে আসবে এক্স, নিচে আসবে কত, নিচে এক্স, কারণ এখানেও জিরো হবে এখানেও জিরো হবে, তার মানে এক্স বাই এক্স মানে কত, আলটিমেটলি কাটাকাটি করলে তুমি এখান থেকে 1 পাবে। ঠিক আছে, সেম ভাবে আমি আবার কি করব, যে লিমিট, এবার আমি ওয়াই টেন্স টু জিরো বসাবো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো বসাবো, মানে এবার জিরো আগে বসাবো এক্স এর মান, তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। এটা যদি হয়, তাহলে তুমি যখন এক্স এর মানটা আগে বসাবে, এক্স এর মানটা তুমি যখন আগে বসাবে তখন কত আসবে বলো দেখি, এখানে আসবে হলো লিমিট ওয়াই টেন্স টু জিরো মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান আসবে। তাহলে কি ভাইয়া দেখো দেখি, এটা ওয়ান আসছে এটা মাইনাস ওয়ান আসছে, আমার কি এটা ঠিক হয়েছে? এখানে যা বলছে তাই ঠিক আছে, তার মানে আমার দুটো সমান হয় নাই, তার মানে আমি বলতে পারবো যে অতএব যে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই ইজ নট ইকুয়াল লিমিট ওয়াই টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই। আমরা কি এটা বলতে পারবো না, কারণ আমার সমান তো বের হয় নাই, তার মানে
এটা মানেই বোঝাচ্ছে যে পুনরাবৃত্তিক লিমিট নাই। যদি এই দুটা সমান হইতো তাহলে আমি বলতাম কি এখানে পুনরাবৃত্তিক লিমিট আছে। এটা মাথায় তোমরা ঢুকে নাও যে এই সামনে এক্স এবং ওয়াই পরে ওয়াই, এটা মানে বোঝাচ্ছে যে আগে আমি ওয়াই এর মানটা বসে দিব, তারপর যেখানে এখানে এক্স এর মান বসা জায়গা নেই, এখানে এক্স এক্স কাটা যাচ্ছে অটোমেটিক, যদি কাটা না যেত আমি এক্স এর মান 0 বসে দিতাম। তো এটা ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা এক্স এর মানটা আগে 0 বসাইছি, বসার পর এই ফাংশন আসছে, এখানে কাটাকাটি যায় -1 আসতেছে। তাহলে ভাইয়া এই দুইটা সমান হলে বলবো যে এটা লিমিট বিদ্যমান আছে অথবা পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান আছে, এই কথা বলে দিতে পারবো। কিন্তু কথা হলো আমার যেহেতু সমান হয়নি তার মানে আমি বলবো যে লিমিট পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান নাই। এখানে ছোট্ট একটা নোট লিখে নাও। আচ্ছা আমি নোটটা পরে দিচ্ছি, আগে এটা আমার টাইপগুলো আগে শেষ করে নেই। তার মানে আমার 2 নাম্বার টাইপের যে ম্যাথগুলো হতে পারে কেমন হতে পারে সেগুলো আমরা কিন্তু ক্লিয়ার করলাম। তাহলে পুনরাবৃত্তিক মানে এরকম, পুনরাবৃত্তিক মানে এরকম। এবার আমরা আসি যে যুগপদ লিমিট। এবার আমরা যুগপদ লিমিট নিয়ে একটু কাজ করবো। ওকে, দেখো এবার আমাদের টাইপ 3, আমরা 3টা টাইপে এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা কিন্তু প্রথমের দিকে বেসিক করাইছি, এবার আমরা ম্যাথগুলো সমাধান করলে আমার শেষ। এবার টাইপ 3, টাইপ 3, টাইপ 3টা কেমন? এটা হলো যুগপদ লিমিট, যুগপদ লিমিট বের করব, লিমিট। অথবা তোমাকে বলতে পারে যে বিদ্যমান আছে কিনা, বিদ্যমান আছে কিনা, অথবা অস্তিত্ব আছে কিনা, আরো বলতে পারে অস্তিত্ব আছে কিনা, এরকম বলে দিতে পারে, ঠিক আছে। অথবা বিদ্যমান আছে কিনা আলোচনা করে বিভিন্ন কিছু বলতে পারে, ডিরেক্ট যুগপদ লিমিট বের করে এটাও বলে দিতে পারে। তো যেটাই বলুক না কেন আমাদের কিন্তু সবই সেম বা সবই আমরা একইভাবে সমাধান করব। তো ভাইয়া এটা মানে বোঝাচ্ছে যুগপদ লিমিটটা বের করার সিস্টেম আমি নোটেশনটা প্রথমের দিকেই দেখাইছি, তোমরা জানো যে কেমন, যে এরকম যে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু, এখন 0 থাকতে পারে অন্য কিছু থাকতে পারে সমস্যা নেই, তবে এই স্টাইলে থাকবে f অফ x y। অথবা এখানে লেখা যায় যে লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0,0, মানে এটা থাক বা এটা থাক, এটাকে বলা হয় যুগপদ লিমিট। এটা কি যুগপদ লিমিট, যুগপদ। আর একটু তফাৎটা দেখে দেই, লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট ওয়াই টেন্ডস টু 0 এফ অফ এক্স ওয়াই যদি থাকে এটাকে বলা হয় পুনরাবৃত্তিক লিমিট। দেখো পুনরাবৃত্তিক মানে কি আগে পরে আছে, আর যুগপদ মানে একসাথে থাকবে, যুগপদ মানে কি একসাথে থাকবে। এই যে তুমি যদি এই কনসেপ্টটা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু উল্টাপাল্টা কখনোই হবে না, আশা করা যায় তোমার মনে থাকবে। আর এখানে আমরা আরেকটা কাজ করব, দেখো এখানে আরেকটা কাজ করব, সেটা হলো যুগপদ লিমিট যখন বের করব, যুগপদ লিমিট আমি লিমিটের মানটা ডিরেক্ট বসে দিতে পারবো না। এই এই এটাতে যেমন ডিরেক্ট লিমিটের মানটা বসে দিয়েছিলাম 0 বা যাই আসুক তাই বসে দিতে পারবো, কিন্তু এই যুগপদ লিমিটে আমি ডিরেক্ট মানটা বসে দিতে পারবো না। তখন আমাকে কি কাজ করে চেক করতে হবে, তখন আমি বিভিন্ন পদ চেক করব, বিভিন্ন পদ চেক করব। একটু তোমাকে বলে দেই, আমরা কি বলেছিলাম যে একটা বিন্দুতে তোমার যাইতে হলে তুমি দুই দিক থেকে একসাথে যাবে, একসাথে যাবে, একসাথে আসলে তুমি বিভিন্ন পথ তৈরি হবে, সরল রেখা হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তো তুমি এই পথগুলোতে যখন যাবে অসংখ্য পথ তৈরি হবে, অসংখ্য পথ। এই সবগুলা পথ যদি একটা বিন্দুর দিকে যায় তখন আমি বলবো যে যুগপদ লিমিট বিদ্যমান আছে। আর যদি একটা পথ, যে কোনো একটা পথ যদি মিস্টেক হয়ে যায় অন্যদিকে চলে যায় তাহলে বলবো যে এখানে যুগপদ লিমিট নাই। তাহলে ভাইয়া সবগুলো পথ তো তোমার চেক করা সম্ভব না, এজন্য আমরা কি করব, একটা বক্রপথ মানে র্যান্ডমলি একটা বক্রপথ আমরা ধরে নিব, সেই বক্রপথটা ধরে নেওয়ার পর সেই পথে যদি মান সেম থাকে তাহলে ঠিক আছে, আর যদি না সেম ঠিক মানে একই যদি না হয় তাহলে বলবো যে এখানে ক্লিয়ার বা এখানে কিছু নাই। তাহলে এটা করার জন্য সলভ স্টেপটা একটু তুমি লিখে নাও। সলভ স্টেপ, প্রথমে তুমি কি বসাবে, এক্স এর পরিবর্তে থেকে, আচ্ছা প্রথমে ওয়াই এর পরিবর্তে থেকে বসাও, ওয়াই এর পরিবর্তে থেকে এম এক্স অথবা এম এক্স স্কোয়ার বসাতে হবে, বসাতে হবে। তারপর তারপর সরল করে, সরল সরল করে, সরল করে যদি, সরল করে যদি এম বিদ্যমান থাকে, এম বিদ্যমান থাকে তাহলে লিমিট বা যুগপদ লিমিট নাই বা বিদ্যমান নাই, যুগপদ লিমিট বিদ্যমান নেই, বিদ্যমান নেই। 2 নাম্বার কি,
যদি ওয়াই ওয়াই এর পরিবার থেকে তুমি বসাবে, এখন এমনও অঙ্ক আছে যেখানে ওয়াই বসায় খাটে না, মানে ওয়াই বসালে তোমার তোমার কেমন এরকম থাকতে পারে না যে ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু, সরি, মানে এরকম থাকতে পারে যে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, সরি এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এরকম আছে। তো যাই হোক ভাইয়া, এই আকৃতি থাকতে পারে। আমাদের টার্গেট হলো এই উপর এবং নিচে এক্স ওয়াই এর ফাংশনগুলোকে কনভার্ট করে এম এ কনভার্ট করা, যেন আমাদের এক্স ওয়াই গুলো কাটা যায়, এক্স ওয়াই গুলো যেন কাটা যায়। এই জন্য আমরা ওয়াই এর পরিবার থেকে যখন মান বসাবো এক্স এর মান, যখন এখানে এম এক্স আছে, দেখো এখানে এম এক্স আছে অথবা এম এক্স স্কোয়ার আছে, তার মানে সবগুলাই এক্স এর ফাংশন চলে আসবে, এম এবং এক্স থাকবে, তখন তুমি এক্স গুলো যেন কাটতে পারো ওটার জন্য এটা ধরে নেওয়া, ঠিক আছে। তো যদি এক্স এম এক্স এবং এম এক্স স্কোয়ার যদি বসায় যদি কাটাকাটি না যায়, তখন আমরা কি বসাবো, তখন আমরা এক্স এর পরিবর্তে এম ওয়াই অথবা এম ওয়াই স্কোয়ার বসাতে হবে। তারপর সরল করে যদি এম বিদ্যমান থাকে বা এম যদি এম এর মান আমরা বিভিন্ন কিছু বসাইতে যদি পারি, তখন আমরা বলে দেবো যে এখানে যুগপদ লিমিট নেই। আর যদি এম এও ভ্যানিশ হয়ে যায়, একটা শুধুমাত্র সংখ্যা বা একটা কোনো কনস্ট্যান্ট কিছু আসে, তখন বলে দিব যে এখানে যুগপদ লিমিট বিদ্যমান আছে। তাহলে ভাই আমার এই অধ্যায়ে ম্যাক্সিমাম অঙ্কই আছে যুগপদ লিমিট বিদ্যমান নেই, এটা প্রমাণ করে দেখাইতে হবে আমাদের। দেখো এখানে হলো 14 নম্বর অঙ্ক, 19 নম্বর, 20 নম্বর, এই অঙ্কগুলো আমরা এখন করব। তো ভাইয়া তোমরা সলভ স্টেপটা এভাবে লিখে নাও যে ওয়াই এর পরিবর্তে থেকে আমরা এম এক্স অথবা এম এক্স স্কয়ার বসাতে হবে। এটা এখন কোনটা বসাবো সেটা আমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে। সেম ভাবে এখানে কি বলছে, এক্স এর পরিবর্তে এম ওয়াই অথবা এম ওয়াই স্কয়ার বসাতে হবে। কখন, যখন এম এক্স অথবা এম এক্স স্কয়ার বসাতে পারতেছি না, এটা যে কোনো একটা বসালে কিন্তু কাজ হচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না, আমার কিন্তু এক্স রিমুভ হচ্ছে না, তখন আমরা কি করব, তখন এক্স এর পরিবর্তে থেকে এটা বসাবো, তখন দেখবা যে ওয়াইটা ভ্যানিশ হয়ে যাবে, তখন ওয়াইতে কনভার্ট হবে, হয় ওয়াইটা কেটে যাবে, ঠিক আছে। তো ভাইয়া এই স্টেপগুলো তোমরা লিখে রাখো, আমরা এখন ম্যাথ প্রবলেম সলভ করব। দেখো ঠিক আছে, ম্যাথ প্রবলেম, ম্যাথ কত আছে দেখো, 14 নাম্বার দেখো দেখি। 14 নাম্বার, প্রমাণ করো যে এফ অফ এক্স ওয়াই, প্রমাণ করো যে এফ অফ এক্স ওয়াই দেওয়া আছে কত না, 14 নাম্বার। 14 নাম্বার কি আছে দেওয়া আছে, এগুলা লিখে নিব যে দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দেওয়া আছে, তাই না। এটা কি কত বিন্দুতে, এটা 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান এবং যুগপদ লিমিট বিদ্যমান নেই, এটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমরা এই 14 নম্বর অঙ্কটা আমরা শেষের দিকে করি, এটাতে একটু ভেজাল আছে, এটা আমরা শেষের দিকে করি, আমরা 19 আর 20 আগে করি, তারপর আমরা 19। হ্যালো এভরিওয়ান, দেখো আমরা এবার কত নাম্বার করব, আমরা এবার 19 নম্বর অঙ্কটা করব। তার মানে 19 নম্বর অঙ্কটা যদি আমি একটু উঠায় নেওয়ার চেষ্টা করি, তাহলে কত হচ্ছে যে লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 যদি হয়, তাহলে আমার কত আছে উপরে এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা আছে। তো ভাইয়া আমি কি বলছিলাম, এটা মানে কি, এটা আমাদের যুগপদ লিমিট, যুগপদ লিমিটের আমরা নোটেশনটা আমরা জানি। এই যুগপদ লিমিট থাকলে আমরা সলভ করার সিস্টেমটা কি দেখছিলাম, দুইটা, হয় আমরা এক্স এর মানে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স বসাবো অথবা এম এক্স স্কোয়ার বসাবো, অথবা এক্স ইজ ইকুয়াল টু এম ওয়াই বসাবো অথবা এম ওয়াই স্কোয়ার বসাবো। এই যে আমাদের এক্স এর পরিবর্তে হোক ওয়াই এর পরিবর্তে যে কোনো একটা মান বসাবো, বসায় আমাকে এক্স ওয়াই গুলোকে রিমুভ করতে হবে বা এক্স ওয়াই গুলোকে কাটতে হবে। তো তুমি এটা কোনটা বসাবে, হয় ওয়াই এর পরিবর্তে বসাবে না এক্স এর পরিবর্তে বসাবে, এটা তো কথা, তাই না। এটা যদি তোমাকে বুঝতে হয়, তুমি বুঝতে চাও, তাহলে একটু টেস্ট করে দেখো। আমি যদি ওয়াই এর পরিবর্তে এম এক্স বসাই, তাহলে কত আসবে, তাহলে এক্স ইন্টু এম এক্স হোল স্কোয়ার আসবে, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এম এক্স টু দ্য পাওয়ার 4 আসবে। তারপর আলটিমেটলি তোমার কাটাকাটি করলে উপরে আসবে এক্স কিউব এম ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এম টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 আসবে। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে নিচে আমার এক্স থাকবেই, এক্স থাকবেই, এখানে মানে হবে না আর কি। তো ভাই এখানে কি রিমুভ হচ্ছে, হচ্ছে না। তার মানে তুমি যখন এটাতেও যখন টেস্ট করবা, দেখবা যে এখানে এক্স থাকবে, রিমুভ হবে না। তো তোমার এটা সহজে বোঝার উপায় হলো, যেখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার আমার এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, তাই না। এই সর্বোচ্চ পাওয়ারটাকে আমরা যদি কনভার্ট করতে পারি, মানে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে এটার বিপরীতটা ধরবো, মানে এক্স এর পরিবর্তে থেকে মান বসাবো। তার মানে আমরা যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু আমরা এম এক্স ইজ ইকুয়াল টু আমরা যদি এম ওয়াই স্কোয়ার যদি বসাই আমরা, তখন আমি কি করতে পারবো, এটাকে কনভার্ট করতে পারবো। কারণ
তুমি একটা চেক করে নিবা, এগুলা বারবার প্র্যাকটিস করলে অটোমেটিক আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। ওয়াই টেন্স টু জিরো, তাহলে আমরা কি বসাবো, এক্স এর পরিবর্তে এম ওয়াই স্কোয়ার বসাবো, তাহলে এম ইন্টু ওয়াই স্কোয়ার বসালাম, ডিভাইডেড এম ওয়াই স্কোয়ার তার পাওয়ার কত স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন তুমি দেখো চেক করে উপরে কত আসছে, যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, তাহলে এম ওয়াই টু দি পাওয়ার 4 আসছে, নিচে কত এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে। তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 কেটে যাবে, থাকবে কত, থাকবে লিমিট এক্স টেন্স টু, আচ্ছা যখন তুমি এখানে আরেকটা কথা বলি, যখন তুমি এখানে মান বসাচ্ছ কার পরিবর্তে থেকে এক্স এর পরিবর্তে থেকে মান বসাচ্ছ, তখন তোমার এখানে এক্স এর লিমিটটা রাখা যাবে না, তখন তোমার এখানে ওয়াই টেন্স টু জিরো রাখতে হবে, এক্স এর লিমিট রাখা যাবে না, শুধুমাত্র ওয়াই টেন্স টু জিরো রাখতে হবে। তখন তুমি এক্স তো কনভার্ট করেছো, এক্স এর মান বসার জায়গা আছে না, এই জন্য এক্স এর লিমিটকে রিমুভ করতে হবে। ওকে, তার মানে এখানে আমি বসাবো কত, ওয়াই টেন্স টু জিরো, তার মানে এখানে কাটাকাটি গেলে আমার থাকবে এম ডিভাইডেড এম স্কোয়ার প্লাস ওয়ান, এটা থাকবে। এখন দেখো দেখি ভাইয়া এখানে কি এক্স এম এর মান বসা যাবে না, এম এর মান বসা যাবে, তার মানে এম এর বিভিন্ন মানের জন্য এর মানটা বিভিন্ন হয়, তার মানে কি এখানে আমার এই হলো যুগপদ লিমিট বিদ্যমান নেই বা লিমিট বিদ্যমান নেই। আমরা এখানে বলতে পারবো যে অতএব লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই টু দি পাওয়ার 4 স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বিদ্যমান নেই, বিদ্যমান নেই, এটা প্রমাণিত, এটাই বের করতে বলছে যে দেখাও যে এটা বিদ্যমান নয়। ওকে, তাহলে কিন্তু আমাদের 19 নম্বর ম্যাথটা সলভ হলো। সেম ভাবে ভাইয়া সেম ভাবে 20 নম্বরটাও তোমরা সমাধান করে বাসায়। 20 নম্বরটাও তুমি এখানে কত, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে ওয়াই এর পরিবর্তে থেকে তুমি মান বসাবে, ওয়াই এর পরিবর্তে থেকে তুমি যখন ওয়াই এর পরিবর্তে থেকে যখন এম এক্স স্কয়ার যখন বসাবে তখনই তুমি এটা কনভার্ট করতে পারবে। তাহলে তোমাদের 20 নম্বরটা কি থাকলো, 20 নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ওকে, 20 নম্বরটা কি, 20 নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক। সেম টু সেম তোমরা এই প্রসেসেই করবে, এই প্রসেসেই তোমরা ওটা আগাইলে তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু 19-20 শেষ, মানে যুগপদ লিমিট বিদ্যমান আছে কিনা বা যুগপদ লিমিট বিদ্যমান থাকবে কিনা, অথবা এখানে অস্তিত্ব আছে কিনা, লিমিট বিদ্যমান আছে কিনা বললে আমরা সবসময় এই স্টাইলেই করব। ওকে, এটা যেন মাথায় থাকে। এবার আমরা লাস্ট আর একটা নোট দেখি, নোট দেখি, যদি কখনো ভাইয়া যুগপদ লিমিট থাকে, নোট লিখে নাও যে নোট যুগপদ যুগপদ লিমিট যদি থাকে, লিমিট থাকলে অবশ্যই অবশ্যই কি হতে হবে, পুনরাবৃত্তিক লিমিট থাকতে হবে, পুনরাবৃত্তিক লিমিট থাকবে, পুনরাবৃত্তিক লিমিট থাকবে। কিন্তু পুনরাবৃত্তিক কিন্তু কিন্তু পুনরাবৃত্তিক লিমিট যদি থাকে, পুনরাবৃত্তিক লিমিট থাকলে যুগপদ থাকতেও পারে, যুগপদ থাকতেও পারে, নাও পারে। ওকে, তাহলে দেখো যদি তোমার কখনো প্রশ্নে বলে দিচ্ছে যে যুগপদ লিমিট আছে, তার মানে বুঝবে যে এখানে পুনরাবৃত্তিক লিমিটও আছে। যদি আবার বলে যে পুনরাবৃত্তিক লিমিট আছে, এখানে যুগপদ লিমিট থাকতেও পারে নাও পারে। তার একটা জ্বলন্ত প্রমাণ দেখো, তোমাকে আমি দেখে দিই 14 নম্বর ম্যাথটা, 14 এগুলা লিখে নিবা, ঠিক আছে। 14 নম্বর ম্যাথে কি বলছে দেখো, যে এখানে প্রমাণ করো যে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হলে ফাংশনের 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগপদ লিমিট বিদ্যমান নেই। তার মানে আমরা একটা চেক করে নেই, দেখো কি আছে, এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে, এটা ম্যাথ দেওয়া আছে। কোন বিন্দুতে, 0 0 বিন্দুতে। এটা আমি কি বের করবো, প্রথমে পুনরাবৃত্তিক লিমিট বের করবো। পুনরাবৃত্তিক লিমিট কিভাবে বের করে, যে লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো, মানে পাশাপাশি লিখতে হবে, লিখে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে তুমি 0 বসাবে, 0 বসাবে না, প্রথম থেকে কত ওয়াইয়ের মানটা তুমি 0 বসাবে, ওয়াইয়ের মানটা তুমি 0 বসালে লিমিট এক্স টেন্স টু 0 থাকবে,
বসালে কত হচ্ছে, উপরে 0/x² প্লাস 0, তার মানে আলটিমেটলি 0 আসতেছে। সেম ভাবে তুমি এবার হলো কত বসাবে, y → 0 বসাবে, মানে ওয়াইটা সামনে আসবে, x → 0, যে xy ডিভাইডেড x² প্লাস x² প্লাস y²। এটা দেখো এখন তুমি যদি x = 0 বসাও, সেম 0/0 প্লাস y², আলটিমেটলি এখান থেকেও 0। তার মানে দেখো দেখি এই দুটো সমান হয়েছে না, সমান হয়েছে, তার মানে কি আমার পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান আছে। কিন্তু যুগপৎ লিমিটটা চেক করার জন্য কি করতে হবে আমাদের, আরেকটা যুগপৎ লিমিট বিদ্যমান আছে কিনা চেক করার জন্য তোমাকে এই কাজটা করতে হবে, যে লিমিট x → 0 y → 0 কত, xy ডিভাইডেড x² প্লাস y², এটা আছে। ঠিক আছে, এখন তুমি কি বসাবা, এখন তুমি মান বসাবা কি, y = mx ধরে নিবা, অথবা mx² অথবা x = my অথবা my², কোনটা বসাবে দেখো দেখি, এখানে দুটাই সেম আছে, যে কোনো একটা বসালেই হবে ভাইয়া, যে কোনো একটা। কোনটা বসাবো আমি দেখো, আমি যদি এখানে x এর পরিবর্তে যদি আমি এটা বসাই, দেখো x এর পরিবর্তে যদি আমি mx বসাই তাহলে আমার হবে, কারণ দেখো দুটো সমান আছে। তার মানে আমি কত বসাবো, লিমিট, সরি y এর পরিবর্তে mx বসাবো, লিমিট, তাহলে x → 0 থাকবে, তাহলে x ইন্টু mx বসাবো, এখানে হলো x² প্লাস mx বসালাম, স্কোয়ার করলাম, এখান থেকে তুমি কাটাকাটি করলে পারবে, লিমিট x → 0 mx² ডিভাইডেড x² প্লাস m² x² পাবে, এখান থেকে তুমি কাটাকাটি করলে পাবে লিমিট x → 0 m ডিভাইডেড 1 প্লাস m² পাবে। দেখো এখানে m কি বিদ্যমান আছে না, m বিদ্যমান আছে, তার মানে এখানে আমাদের পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকলেও যুগপৎ লিমিট বিদ্যমান নেই। এটা মানে তো যুগপৎ লিমিট বিদ্যমান নেই, আগের ম্যাথগুলোতে করে আসলাম। তার মানে আমাদের পুনরাবৃত্তিক লিমিট আছে কিন্তু যুগপৎ লিমিট নাই। তার মানে আমাদের কথা কি খাটছে, যে পুনরাবৃত্তিক লিমিট থাকলেও যুগপৎ লিমিট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তুমি যদি কখনো যুগপৎ লিমিট পাও যে আছে যুগপৎ লিমিট, অবশ্যই তাকে পুনরাবৃত্তিক লিমিট থাকতে হবে। তো এই হলো আজকে আমাদের ক্লাসটা, বা এই আজকে ক্লাসের মাধ্যমে আমরা এই ম্যাথের মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করব। কারণ আমাদের এই অধ্যায়ে যত টাইপ করা লাগে আমরা 3টে টাইপে শেষ করে দিয়েছি, এবং 3টে টাইপে যতগুলো ম্যাথ করা লাগে সবগুলো করে দিয়েছি। এখন আশা করা যায় বাকি যতগুলো ম্যাথ আছে তোমরা আশা করি করতে পারবে। আর ভাইয়া অবশ্যই তোমাদের বেসিক থেকে পড়তে হবে। তুমি এভাবে টাইপ ভিত্তিক যদি ম্যাথ প্রবলেম সলভ করো তাহলে কিন্তু তোমাদের জন্য এনাফ, পরীক্ষার হলে মনে থাকবে, না হলে কিন্তু মনে থাকবে না, সব এলোমেলো হয়ে যাবে। আশা করা যায় আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে। আর পেইড ব্যাচে যদি ভর্তি হতে তাহলে এই নাম্বারে তোমরা নক দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।